নির্বাচন প্রচারণার জন্য এই 4 বান্ডেল দিলাম ব্যানার পিস্টন করার জন্য। আর এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য। মোটরসাইকেল নিয়ে আসবা 7টা, ঠিক আছে? বিকিনে নিয়ে আসবা। আর এটি রাখো শুধু নির্বাচনের দিন চা সিগারেট খাওয়াইবা মানুষকে। আর এই 7-8 বান্ডেল যেটি আছে সকালবেলা সীসা খাইবা। হ্যাঁ, সীসা খাইবা বৈশা বৈশা। আমি পাস করবো না, সমস্যা নেই, খেয়াল করবো। तो चलिए शुरू करते हैं। আল্লাহ দিলে আমরা দেশ পাইছি, এই দেশকে আমরা যে কোনো সময় গর্ববোধ হইয়াম। দেখ দিনের দোহরি কোনো মারামারি না, 50টি চান্দা দেওয়ার না কারণে ড্রাইভারে গাড়িটা নামে লয়ে যাইতেছে। এরকম দেশ আমরা সংগ্রামের পরে পাইছি না। যাই হোক 24 একটা দেশ দিছে, এটা আমরা স্মরণ থাকবো, অসুবিধা না। এখন বলবো লজ্জা শরম নাই যার জামাত শিবির নাম তার, কেন ওদের কোনো লজ্জা করার ঠিক হাসিনার মতো গিরগিটির মতো সেকেন্ডে রূপ পরিবর্তন করেন। বাইরে এটা কার হোটেলের তা আবার নতুন করে চুক্তি আয়া পড়ছে? কোন হোটেলের মাল ভাই? হোটেলের কন্ট্রাক্ট শেষ, আবার নতুন করে লোকে চুক্তি করেন। মাল তো বাইরে আয়া হচ্ছে, আয়া বকর বকর শুরু করছে। সবচেয়ে বড় কথা, এই দেশের মানুষ মনে করে, ধারণা করে যে একজন মুক্তিযোদ্ধা সে অনেক জায়গায় যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা যে একজন মুক্তিযোদ্ধা একটা ইসলামিক দলে মানে কি সে কি করে চলে যায় সেই জায়গাতে। আমি কেন সেই জায়গায় এদেশের মানুষ মনে করে মুসলমান না, আমরা কি মুসলিম না? আমি সেটাই আপনি ইসলাম ছেড়ে চলে আসছি, আমি কি নামাজ পড়ি না, আমি রোজা করি না, আমি তো হজ করলাম না। মানুষের পারসেপশনটা নিশ্চয়ই জানেন আপনি। মানুষের কোনো পারসেপশন নেই, কতগুলো মানুষের, আচ্ছা কতগুলো মানুষের পারসেপশন, মানুষের না, এগুলো অমানুষ, এরা অজাত, এদের পারসেপশন। আমরা মুসলমান দেশ, আমরা 90% মুসলমান, এটা মুসলমানের দেশ। অজাত কুজাতরা এটা চিন্তা করে যে মুক্তিযুদ্ধ মানে মুসলমান না। সাব্বাস। তারেক রহমান সাহেব বিশ্ব নেতাদের কাতারে চলে যাচ্ছেন। গর্ভমায়ের গর্ভবতী সন্তান আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে সংবর্ধনা কালকে হয়েছে, এটা 50 বছরের ইতিহাসে আমরা দেখি নাই, আমাদের মুরব্বীরাও দেখে নাই। 50 বছর সামনে আমরা দেখবো কিনা সেটা আমাদের ভিতরে একটা সন্দেহ আছে। শালা পাগলের বাড়িগনে রে, এই শালা পাগলের বাড়িগনে। ওই যদি কেউ জানিস এর লোকেশনটা আমার কমেন্ট বক্সে দিবি। আমার বাড়ি যে বিদেশে একটা কুকুর আছে, মদ্দা কুকুর, নিয়ে যেয়ে আমি পিছন মারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি। ওনার ভক্তরা চাইছিল উনি এমন একটা কিছু বলুক, নতুন একটা রাজনীতির কথা বলুক, যেটা শুনা সবাই আবার চেতনা ফেরত পাবে। হ্যাঁ ভাই, সামনেই তো নির্বাচন, 1.5 মাস পরই তো নির্বাচন, আর তো সময় নাই। এরকম একটা সমাবেশ আবার করতে গেলে কত রকম চাপ পড়বে ঢাকা সিটির উপরে। এমনি তো দেখেন এই এয়ারপোর্ট নিয়ে অনেক ভাই ব্রাদার বিদেশ যাইতে পারে না, এটা নিয়ে অনেক কথা উঠতেছে। দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে। দেখেন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত না হাজার লোক আটকে পড়েছিল, যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে। আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারে নাই। এখন তারেক রহমান সাহেব বের হয়ে গেছে, সবাইকে বের হওয়ার ব্যবস্থা করছে এবং সবাই বের হয়ে যাচ্ছে। এর মধ্যে ওই যে ময়লা ফেলে আসছে, এটা নিয়ে অনেকে কথা বলতেছে যে প্রচুর ময়লা ভাই ওই 300 ফিটে। সবাই তুলনা করতেছে যে জামাতে ইসলাম তো ভাই অনেক বড় সমাবেশ করছে, কিন্তু ওনারা যাইবার সময় ওনাদের যেসব ময়লা কাগজপত্র সব পরিষ্কার করে দিয়ে গেছে, একদম আয়নার মতো পরিষ্কার। ওনারা কেন করলো না? 26 তারিখ সকালে 300 ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে, সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি, কিন্তু আসলে না, কথাটি মিথ্যা। পুরো অংশের অধিকাংশ অর্থাৎ 90% বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যাই হোক, সব দলের আদর্শ একরকম না। মানুষ আশা করছিল, বিএনপি সবাই আশা করছিল উনি একটা দিক নির্দেশনা দিবে, পরিষ্কার কইরা বলবে, কিন্তু ওইখানে উনি একটু রহস্য রাইখা দিল। যেমন আমরা ওই ঘটনাটাও জানি না উনি কেন ওনার মার কাছে আসতেছিল না। উনি বলছে অসুবিধা আছে, তার মানে উনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না।
এখন এই যে আই হ্যাভ এ প্ল্যান, এটাও কি ওই উনাদের সঙ্গে নাকি? এটা একটা কথা, কিন্তু উনাদের সঙ্গে বৈশা আলাপ কইরা এটা আমাদের কাছে বলবে নাকি আমরা কোনোদিনই জানতে পারবো না। সময় বইলা দিবে, নির্বাচন সামনে, নিশ্চয়ই উনি মুখ খুলবে, উনি বলবে কি প্ল্যান নিয়ে আসছে। তবে আমি ভাই নিরপেক্ষভাবে একটা কথা বলতে চাই, আপনি ওই যে লন্ডনে বৈশা যেগুলো বলছেন, আমার মনে হয় এই প্ল্যানের মধ্যে এগুলো যেন না থাকে। ওই যে আপনার মৌলবাদীর উত্থান হয়েছে, ৭১-এর বিচার করতে হবে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের ব্যাপার নিয়ে আসছেন, আবার ৩০ লক্ষ শহীদের ব্যাপার। এই যে দুই পক্ষ আবার বানায় ফেললেন, যেটা বানায় ফেলছিল আওয়ামী লীগ, যে কাজটা আওয়ামী লীগ করছিল ওই কাজটা লন্ডন থেকে আপনি করছেন। ওই কথাগুলা তো ভাই ওই যে ওনাদের দাদাদের বয়ান এগুলা। বাংলাদেশের 10 থেকে 11 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তারপরে হচ্ছে গোয়েন্দা বাহিনী 2টা আসামি ধরতে পারে না। মানে 2টা ইঁদুর ধরার জন্য 10 লক্ষ বিড়াল নিয়োজিত। দে স্টিল ক্যান নট ডু দ্যাট। তারা মোটরসাইকেল অ্যারেস্ট করছে। এ হচ্ছে আমাদের বাস্তবতা। তাহলে সরকারের কাজটা কি? এই সমস্ত বিড়াল পালার দরকার নাই তো। আপনারা 10,000 বাঘ পালেন, যারা এই আসামিদের ধরতে পারবে। আসামি গুলি করে পার পাওয়া যাবে, 2 দিন পর পরই মানুষ করে ফেলবে, অথচ আপনাদের কোনো দায় থাকবে না। আপনারা পাবলিকের টাকায় চলবেন, খাইবেন, আরামসে বউ পোলাপান নিয়ে বিদেশে ঘুরবেন। টোটালি আনইথিক্যাল। আরেকটা জিনিস হচ্ছে, বিভিন্ন জন ফেসবুক থেকে অ্যানালাইসিস দিচ্ছে। আরে বাপরে বাপ, কি ডিটেকটিভ এক একজন, মানে সব তথ্য তাদের কাছে আছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা কি করে আমাদের দেশের? আপনারাই যদি সব করেন। এই যে ভারতে চলে গেছে আসামি, কি জানো ময়মনসিংহ দিয়ে চলে গেছে, মানে যারা এই আসামি খোঁজার কাজে নিয়োজিত তারাও ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, কনফিউজড হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় তাদেরকে কনফিউজড করার জন্যই তারা এই সমস্ত নিউজগুলা বাজারে ছাড়তেছে। শাহবাগ বিরোধী ঐক্যের একটা প্ল্যাটফর্মে আমি একটা প্রোগ্রাম করছিলাম এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, গণজাগরণ মঞ্চের মব তৈরিকারীদের বিরুদ্ধে। তারপরে আমি কি পরিমাণ ফোন পাইছি ভারতীয় বিভিন্ন নাম্বার থেকে, ইভেন বাংলাদেশে থাকাকালীন অবস্থা আমাকে ট্র্যাকিং করা শুরু করে দিছিল। এবং হাদি ওই ফেসিস্টদের, মানে কালচারাল ফেসিস্টদের মুখে বৈশা, ওই রাক্ষসদের মুখে বৈশা ইনকিলাব মঞ্চ দাঁড়া করাইছে। এবং আমরা যখন কথা বলি ওর সাথে, তখন আমি জানতাম যে হোয়াট হ্যাপেন গোয়িং অন। এই ফেসিস্টরা বাংলাদেশের জাতীয়তাবাদী যে কালচারাল প্র্যাকটিস, আমাদের যে ইসলামী মূল্যবোধ, এই জায়গা থেকে আমাদের জেনারেশনকে সরাইয়া দিচ্ছে। হাদির জন্য কালচারাল ফেসিস্টদেরকে তো আমি শাহবাগে দেখি না চিল্লাইতে। কই এরা এখন? আপনারা এদেরকে চিনা রাখেন।